নমস্কার আমার প্রিয় শ্রোতারা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি হলাম মিনা, আপনাদের প্রিয় কণ্ঠস্বর। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক এমনই গল্প যা আমাদেরই সমাজের এক অতি সাধারণ পরিবারের অন্দরমহলের গোপন অধ্যায় তুলে ধরবে। এই গল্পটি আমার নিজের জীবন থেকে নেয়া নয়, তবে এমন অনেক মানুষের গল্প আমি শুনেছি, দেখেছি এবং অনুভব করেছি। এই বিশেষ গল্পটি আমাদেরই এক চ্যানেলের ফলোয়ার দিদি, যিনি নিজের নাম প্রকাশে অনিচ্ছুক, ইমেলের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন। উনি চেয়েছেন তার জীবনের এই কঠিন ও জটিল অধ্যায়টি যেন আমরা আপনাদের সামনে তুলে ধরি, যাতে আপনারা বুঝতে পারেন কিভাবে পরিস্থিতি একজন সাধারণ মানুষকে এক অস্বাভাবিক পথে ঠেলে দেয়। শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি এই ধরনের গল্প শুনতে আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের অনেক অনুপ্রেরণা যোগায় নতুন নতুন গল্প নিয়ে আসার জন্য। আর হ্যাঁ, যারা আমার সাথে ইমোতে কথা বলতে চান তাদের জন্য একটা খুশির খবর। গল্পের কোনো এক অংশে আমি আমার ইমো নাম্বারটি দেব, তাই আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে ধৈর্য ধরে পুরো গল্পটি শুনুন। গল্পের প্রতিটি মোড়, প্রতিটি অনুভূতির গভীরে ডুব দিতে চাইলে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। কারণ এই গল্পটি শুধুমাত্র একটি কাহিনী নয়, এটি এক নারীর ভেতরের সংগ্রাম, নিষিদ্ধ টান এবং সামাজিক সীমাবদ্ধতার এক প্রতিচ্ছবি। চলুন শুরু করি তাহলে আজকের গল্প। শীতল, আমাদের গল্পের নায়িকা, ছিল আমাদেরই মতন এক সাধারণ মেয়ে। গ্রামের সহজ সরল পরিবারে জন্ম তার। বিয়ে হয়েছিল রহিমের সাথে, যে গ্রাম থেকে শহরে এসে দিনমজুরি করে খেত। বছর 5 আগে ভাগ্যের সন্ধানে রহিম পাড়ি জমায় সুদূর প্রবাসে। সৌদি আরবের মরুভূমির কঠিন জীবন তার, কিন্তু শীতল আর তাদের একমাত্র ছেলে রাজুর ভবিষ্যৎ গড়ার স্বপ্নই তাকে এগিয়ে নিয়ে চলে। রহিমের পাঠানো টাকা পয়সাতেই শীতল একাই সামলাত তাদের ছোট্ট সংসার, রাজুর পড়াশোনা। তার জীবনের একটাই লক্ষ্য ছিল রহিম ফিরে এসে যেন তাদের জন্য একটা শান্তির নীড় পায়। শীতল ছিল একেবারে ঘরোয়া একজন মহিলা। তার জগৎ বলতে ছিল শুধু রান্নাঘর, তার ছেলে রাজু আর মাঝে মাঝে পাড়াপড়শিদের সাথে 2-4 কথা। সকাল থেকে রাত পর্যন্ত তার একটাই চিন্তা, কিভাবে সব ঠিকঠাক রাখা যায়, রহিমের কষ্টার্জিত টাকাটা কিভাবে সদ্ব্যবহার করা যায়। সেলাইয়ের কাজ জানত বলে মাঝে মাঝে পাড়ার 2-4 জনের জামাকাপড় সেলাই করে দিত, তাতে 2 পয়সা আসত হাতে। কিন্তু মনের গভীরে এক চাপা একাকিত্ব তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। রহিম বিদেশ যাওয়ার পর থেকে তার জীবনটা যেন একটা রুটিনে বাধা পড়ে গিয়েছিল। কোনো উত্তেজনা নেই, কোনো নতুনত্ব নেই, শুধু একই ছন্দে দিনের পর দিন কেটে যাওয়া। রাজু তখন সবে ক্লাস 3-তে পড়ে। বিকেলবেলা খেলাধুলা করে বাড়ি ফিরলে মাকে জড়িয়ে ধরে তার সব সারা দিনের গল্প বলত। সেই সময়টুকুই ছিল শীতলের কাছে সবচেয়ে আনন্দের। কিন্তু রাজু ঘুমিয়ে পড়লেই বা স্কুলে চলে গেলেই আবার সেই নিস্তব্ধতা, সেই 4 দেয়ালের নীরবতা শীতলকে গ্রাস করত। রহিম দিনে একবার ফোন করত, হয়তো সকালে বা রাতে, কিন্তু সেই স্বল্প সময়ের কথোপকথনে আর কতটুকুই বা মনের কথা বলা যায়। রহিমের গলার স্বর শুনে হয়তো সাময়িক স্বস্তি মিলত, কিন্তু তার শরীরের উষ্ণতার অভাব, একজন সঙ্গীর অভাব শীতলকে প্রতিনিয়ত যন্ত্রণা দিত। এক বিছানায় একা শুয়ে যখন তার শরীর রহিমের স্পর্শের জন্য ছটফট করত, তখন এক অসহজ কষ্ট তাকে আচ্ছন্ন করে রাখত। সে নিজেকেই বোঝাত, সবর কর শীতল, সব ঠিক হয়ে যাবে, রহিম তো আর সারা জীবন বিদেশে থাকবে না। কিন্তু কতদিন এই সবর নিয়ে চলা যায়? তাদের পাড়ার মোড়ে একটা ছোট্ট মুদিখানার দোকান ছিল। দোকানটা চালাত আকাশ নামেন একজন লোক, বয়স 35-36-এর মতো হবে। আকাশ দেখতে খুব একটা খারাপ ছিল না, শ্যামলা গড়নের, মাঝারি উচ্চতার। তবে তার চোখ দুটোতে কেমন যেন একটা মায়া ছিল, একটা করুণ চাহনি। সে একাই থাকত, তার স্ত্রী বছর 2 আগে মারা গিয়েছিল। পাড়ার সবাই তাকে ভালো ছেলে বলেই জানত। যে কোনো বিপদে আপদে আকাশকে ডাকলে সে সব সময় সাহায্য করত। শীতলের বাড়িতেও প্রায়ই কোনো না কোনো ছোটখাটো কাজের জন্য তাকে ডাকা পড়ত। হয়তো চালের বস্তা নামানো, বা বিদ্যুতের তার ঠিক করা, বা কল খারাপ হলে মিস্ত্রি ডেকে দেওয়া, এসব কাজে শীতল প্রায়ই আকাশের সাহায্য নিত। আকাশও কোনোদিন না বলত না, হাসি মুখে সবকিছু করে দিত। শীতল যখন প্রথম প্রথম আকাশকে এসব কাজের জন্য ডাকত, তখন তার মনে কোনো দ্বিধা ছিল না।
সে ভাবত আকাশ তো পাড়ারই ছেলে, বিপদে আপদে সাহায্য না করবে তো কে করবে। আকাশ যখন কাজ সেরে চলে যেত, শীতল তাকে চায়ের সাথে কিছু বিস্কিট বা মুড়ি দিত। আকাশও সেগুলো খেত আর দু-চারটা গল্প করে চলে যেত। তাদের সম্পর্কটা ছিল একেবারে সাধারণ, প্রতিবেশী সুলভ। শীতলের মনে আকাশকে নিয়ে কোনোদিন কোনো অন্য ভাবনা আসেনি। তার মাথায় শুধু রহিম আর রাজু ঘুরত। কিন্তু ভাগ্যের খেলা কে বলতে পারে। একদিন বিকালে খুব ঝড় হচ্ছিল। সেই ঝড়ে তাদের টিনের চালা উড়ে যাওয়ার উপক্রম। রাজু ভয় পেয়ে মায়ের আঁচল ধরে কাঁপছিল। শীতল একা হাতে কি করবে বুঝতে পারছিল না। তখন সে সাহস করে আকাশকে ফোন করল। আকাশ নিজের দোকানেই ছিল। ফোন পেয়েই দৌড়ে চলে এলো। ঝড়ের মধ্যেই সে তার দোকান থেকে দড়ি আর বাঁশ নিয়ে এলো। অনেক কষ্টে শীতলের কিছুটা সাহায্যে সে চালার টিনটা শক্ত করে বেঁধে দিল। কাজটা শেষ হতে হতে সন্ধ্যা হয়ে এলো। ঝড় তখন কিছুটা কমেছে, তবে হালকা বৃষ্টি তখনও পড়ছিল। আকাশ যখন কাজ সেরে নিচে নামল, তার সারা শরীর ভিজে চুপচুপে। শীতল তার দিকে তাকিয়ে দেখল ছেলেটার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে ঠান্ডায়। সে আর থাকতে পারল না। আকাশ ভাই, আপনি ভেতরে আসুন, চা করে দিচ্ছি আর একটা শুকনো গামছা দিচ্ছি, গাটা মোছুন। আকাশ প্রথমে ইতস্তত করছিল। না না ভাবি, ঠিক আছে, আমি বাড়ি যাই। শীতল জোর করল। আরে বাবা, এইটুকু বৃষ্টিতে আবার বাড়ি যাবেন কি? ঠান্ডায় জ্বর বাঁধাবেন নাকি? আসুন তো, আসুন। শীতল তাকে প্রায় টেনে নিয়ে গেল ভেতরে। আকাশ ঘরে ঢুকে ভিজা শরীরেই একটা চেয়ারে বসল। শীতল তড়িঘড়ি করে একটা পুরনো গামছা নিয়ে এলো, যেটা রহিমের জিনিসপত্রের মধ্যে রাখা ছিল। গামছাটা আকাশের দিকে বাড়িয়ে দিয়ে বলল, গাটা মোছুন, আমি চা বসাই। রাজু তখন তার বইপত্র নিয়ে পড়ার টেবিলে বসেছিল। সে কৌতূহল নিয়ে আকাশের দিকে তাকিয়েছিল। আকাশ গামছাটা নিয়ে মাথা আর মুখটা মুছল। শীতল চা বানাতে রান্নাঘরে চলে গেল। চা বানাতে বানাতে শীতল ভাবছিল, আকাশ ছেলেটা সত্যিই খুব ভালো। নিজের জীবনের পরোয়া না করে ঝড়ের মধ্যে সাহায্য করতে চলে এলো। গরম চা নিয়ে এসে শীতল আকাশের হাতে দিল। আকাশ চাটা ধরে পরম তৃপ্তি নিয়ে চুমুক দিল। আহ ভাবি, আপনার হাতের চায়ের জুড়ি নেই। শীতল হাসল। আরে বাবা, আর কিছু না পারুক, চা তো বানাতে পারি। সেও তার জন্য একটা কাপে চা নিয়ে আকাশের পাশে অন্য একটা চেয়ারে বসল। সেই দিন প্রথম শীতল আকাশকে এত কাছ থেকে এতক্ষণ ধরে দেখল। এতদিন তাকে শুধুই একজন প্রতিবেশী হিসাবে দেখেছে, কিন্তু আজ তার ভেতরের মানুষটাকে যেন একটু অন্যভাবে দেখল। আকাশ যখন চা খাচ্ছিল, শীতল তার মুখের দিকে তাকিয়েছিল। তার চোখ দুটোতে এক অদ্ভুত বিষণ্ণতা। হয়তো সে তার স্ত্রীর কথা ভাবছিল। শীতলের মনে হল আকাশও তার মতনই একা, তারও একজন সঙ্গীর অভাব আছে। এই ভাবনাটা শীতলের মনে একটা অদ্ভুত সহানুভূতি জাগিয়ে তুলল। একাকিত্বের সেতু। কথায় কথায় সেদিন সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এলো। রাজু তার পড়া শেষ করে মায়ের পাশে এসে বসল। আকাশ রাজুর সাথে কথা বলল, তার পড়াশোনার খবর নিল। শীতল আর আকাশ নিজেদের জীবনের কথা বলতে শুরু করল। শীতল তার প্রবাসী স্বামীর কথা বলল, তার একা সংসারের ভার সামলানোর কষ্টের কথা বলল। আকাশও তার স্ত্রীর হারানোর বেদনা, তার একাকিত্বের কথা বলল। সেদিন প্রথম তাদের মধ্যে এক গভীর বোঝাপড়া তৈরি হল। দুজনেরই মনে হল তারা দুজন একই পথের পথিক। রাত বাড়ছিল, আকাশ আর থাকতে পারল না। অনেক রাত হলো ভাবি, এবার যাই। শীতল বলল, আচ্ছা, সাবধানে যাবেন। আকাশ চলে যাওয়ার পর শীতল কেমন যেন একটা শূন্যতা অনুভব করল। রাজু তখন ঘুমানোর জন্য ছটপট করছিল। শীতল তাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। বিছানায় শুয়ে শীতলের চোখে ঘুম ছিল না। তার বারবার আকাশের বিষণ্ণ চোখ দুটো মনে পড়ছিল। তার মনে হচ্ছিল এই পাড়াতে একজন মানুষ আছে যে তার মনের কথা বুঝতে পারে, তার কষ্ট অনুভব করতে পারে। এই ভাবনাটা তাকে একই সাথে কিছুটা শান্তি দিচ্ছিল, আবার কিছুটা অপরাধ বোধেও ভোগাচ্ছিল। সে তো বিবাহিতা, রহিমের স্ত্রী, অন্য কোনো পুরুষের কথা তার মনে আসা তো ঠিক নয়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে শীতল নিজেই অবাক হল। তার মনটা কেমন যেন হালকা হালকা লাগছে। তার মনে পড়ল কাল রাতে আকাশের সাথে কাটানো সময়টা। এতদিন যেই একাকিত্ব তাকে গ্রাস করে রাখত, সেটা যেন কাল রাতে খানিকটা হলেও কমেছে। সে নিজেকেই তিরস্কার করল। ছি ছি শীতল, এসব কি ভাবছিস? আকাশ তো তোর ভাইয়ের মতো। কিন্তু মনকে বোঝানো কি এত সহজ? বিশেষ করে যখন শরীর আর মনের খিদেগুলো দীর্ঘদিনের অভাবে চাপা পড়ে থাকে।
সেই দিনের পর থেকে আকাশের সাথে শীতলের সম্পর্কটা যেন একটা নতুন মোড় নিল। আকাশ এখন আর শুধু প্রয়োজনে আসত না, মাঝে মাঝে বিকেলে কাজের শেষে এসে কিছুক্ষণ বসে যেত, হয়তো রাজুর পড়াশোনার খবর নিত বা তার দোকানের কিছু গল্প বলত। শীতলও তাকে দেখে এক অদ্ভুত আনন্দ অনুভব করত। তার বাড়িতে এক পুরুষ মানুষের উপস্থিতি তাকে এক অজানা সুরক্ষা আর আনন্দ দিত। যদিও এটা রহিমের অনুপস্থিতিতে, তাই একটা লোকানো অপরাধ সব সময় তাকে তাড়া করত। একদিন শীতল তার উঠোনে কাপড় শুকানোর জন্য দড়ি বাঁধছিল। হঠাৎ দড়িটা ছিঁড়ে গেল। সে যখন দড়িটা জোড়া লাগানোর চেষ্টা করছিল, তখন আকাশ তার দোকানের পাশ থেকে দেখছিল। সে নিজের দোকান থেকে একটা শক্ত দড়ি নিয়ে শীতলের বাড়িতে চলে এলো। কি হয়েছে ভাবি? শীতল বলল, আর বলবেন না আকাশ ভাই, এই দড়িটা ছিঁড়ে গেল। আকাশ হেসে বলল, দিন, আমি বেঁধে দিচ্ছি। সে নিমিষেই দড়িটা শক্ত করে বেঁধে দিল। কাজটা করতে গিয়ে আকাশের হাত, আপনারা আমারই তো আপনজন। তার গলায় এক গভীর মমতা। সেই দিন শীতলের হাত ধরে আকাশ বলল, ভাবি, আপনার যখনই কোনো সাহায্যের প্রয়োজন হবে আমাকে ডাকতে দ্বিধা করবেন না, আমি সব সময় আপনার পাশে আছি। আকাশের এই কথাগুলো শীতলের মনে এক অদ্ভুত নির্ভরতা এনে দিল। তার মনে হল সে একা নয়। এই ঘটনার পর থেকে তাদের সম্পর্কটা আরও এক ধাপ এগিয়ে গেল। এখন আকাশ প্রায় প্রতিদিনই শীতলের বাড়িতে আসত, রাজুর সাথে খেলা করত, পড়াশোনায় সাহায্য করত। শীতলের ঘরের ছোটখাটো কাজগুলো সে দেখভাল করত। শীতলও এখন আর তাকে শুধু আকাশ ভাই বলে ডাকত না, তার নাম ধরে ডাকতে শুরু করল। তাদের মধ্যে এক সহজ বন্ধুত্ব তৈরি হয়েছিল। কিন্তু এই বন্ধুত্বের আড়ালে লুকিয়ে ছিল আরও কিছু, যা তাদের দুজনের চোখেই স্পষ্ট ছিল, কিন্তু মুখে বলার সাহস ছিল না। একদিন বিকেলে বৃষ্টি পড়ছিল। রাজু স্কুলে গিয়েছিল, ফিরতে দেরি হচ্ছে। শীতল চিন্তায় ছটফট করছিল। আকাশ দোকানেই ছিল। শীতল তাকে দেখে ডাকল, আকাশ, রাজু এখনও ফিরল না, খুব বৃষ্টি হচ্ছে, কি করব বুঝতে পারছি না। আকাশ চিন্তিত মুখে বলল, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। সে তার ছাতা নিয়ে রাজুকে আনতে স্কুলের দিকে গেল। কিছুক্ষণ পর রাজুকে সাথে নিয়ে সে ফিরে এলো। রাজু ভিজে গিয়েছিল। শীতল তাড়াতাড়ি তার কাপড় পাল্টে দিল। আকাশ তখনও দরজায় দাঁড়িয়েছিল। শীতল তাকে ডাকল, আকাশ, ভেতরে এসো, চা খাবে? আকাশ ভেতরে এলো। চা খেতে খেতে রাজু তার পড়া নিয়ে বসল। শীতলের সাথে আকাশের হালকা চালে কথা চলছিল। হঠাৎ কথায় কথায় শীতলের চোখ গেল আকাশের দিকে। তার চোখ দুটোতে এক গভীর বিষণ্ণতা, আর তার ঠোঁটে এক চাপা হাসি। তার দিকে তাকাতেই শীতলের বুকে কেমন যেন একটা অনুভূতি হল। সে দ্রুত চোখ নামিয়ে নিল। আকাশ কিছুক্ষণ নীরব থেকে বলল, শীতল, তুমি কি খুব একা অনুভব করো? প্রশ্নটা শুনে শীতল চমকে উঠল। এই কথাটা তাকে কেউ কখনো এমন সরাসরি জিজ্ঞাসা করেনি। তার বুকের ভেতরের কষ্টটা যেন উথলে উঠল। তার চোখে জল এসে গেল। সে ঘাড় নেড়ে সায় দিল, খুব একা আকাশ, খুব একা। তার গলা কাঁপছিল। আকাশ ধীরে ধীরে তার চেয়ার থেকে উঠে শীতলের পাশে এসে বসল। তার হাতটা আলতো করে শীতলের কাঁধে রাখল। কাঁদছ কেন? আমি তো আছি তোমার পাশে। তার কণ্ঠস্বরে ছিল এক অদ্ভুত মায়া, যা শীতলের ভেতরের বাঁধ ভেঙে দিল। শীতল নিজেকে আর আটকাতে পারল না। সে আকাশের কাঁধে মাথা রেখে ফুপিয়ে কাঁদতে শুরু করল। তার চোখের জল আকাশের জামা ভিজিয়ে দিচ্ছিল। আকাশ শুধু নীরবে তার পিঠে হাত বুলিয়ে যাচ্ছিল। তার হাতের স্পর্শে শীতলের শরীরের ভেতরে এক অদ্ভুত শান্তি আর উত্তেজনার মিশ্র অনুভূতি হল। এই স্পর্শে ছিল নির্ভরতা, ছিল সান্ত্বনা, আর ছিল আরও কিছু, যা অব্যক্ত। সেই মুহূর্তে, সেই বৃষ্টির বিকেলে শীতলের মনে হল যেন সে অনেক দিন পর তার সমস্ত কষ্ট আর অভিমান উজাড় করে দিতে পারছে। আকাশ তার কোনো কথা জিজ্ঞাসা করল না, শুধু তার পাশে বসে তার কষ্টগুলো অনুভব করল। এই নীরবতাই যেন হাজার কথার থেকে বেশি মূল্যবান ছিল। শীতলের মনে হল এই মানুষটা তাকে বোঝে, তার নিঃসঙ্গতা, তার চাপা কষ্ট, তার সবটা। বেশ কিছুক্ষণ পর যখন শীতল নিজেকে সামলে নিল, তখন তার মুখটা লজ্জায় লাল হয়ে উঠেছিল। সে তাড়াতাড়ি আকাশ থেকে সরে বসল। আমার ভুল হয়ে গেছে আকাশ। আকাশ তার দিকে তাকিয়ে হাসল। ভুল কিসের? মন খারাপ হলে মানুষ কাঁদবে না তো কি করবে? তার গলায় কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু অপার সহমর্মিতা।
সেই দিনের পর থেকে শীতলের মনে আকাশের জন্য এক অন্যরকম অনুভূতি তৈরি হল। এটা শুধু কৃতজ্ঞতা ছিল না, এর ভেতরে এক গভীর টান ছিল যা তার মনকে অশান্ত করে তুলছিল। রাতের বেলা যখন সে বিছানায় একা শুয়ে থাকত, তখন রহিমের কথা নয়, আকাশের কথাই বেশি মনে পড়ত। তার স্পর্শ, তার চোখ, তার সেই করুণ চাহনি। সে নিজেকেই বলত, ছি ছি, এসব কি ভাবছিস শীতল, তুই তো পরস্ত্রীর মতো হচ্ছিস। কিন্তু তার অবাধ্য মন কিছুতেই এই চিন্তাগুলোকে তাড়াতে পারছিল না। আকাশও যেন বুঝতে পারছিল শীতলের ভেতরের পরিবর্তন। তার গতিবিধি আরও সাহসী হয়ে উঠছিল। সে এখন শীতলের বাড়িতে আরও বেশি সময় কাটাত। যখন রাজু স্কুলে চলে যেত, তখন আকাশ আসত। তারা দুজনে একসাথে চা খেত, গল্প করত। তাদের কথোপকথন এখন আরও ব্যক্তিগত হয়ে উঠছিল। আকাশ শীতলের রূপের প্রশংসা করত, তার গুণের প্রশংসা করত। শীতল, তুমি সত্যি খুব ভালো মেয়ে। রহিম তোমার মতো বউ পেয়ে খুব ভাগ্যবান। এই কথাগুলো শুনে শীতলের গাল লাল হয়ে উঠত। সে একই সাথে আনন্দিত হতো, আবার লজ্জিতও হতো। একদিন দুপুরে শীতল রান্না করছিল। গরমের জন্য তার শাড়ির আঁচলটা কাঁধ থেকে নেমে গিয়েছিল। রান্না করতে করতে তার কপাল বেয়ে ঘাম ঝরছিল। হঠাৎ আকাশ এসে হাজির। কি ব্যাপার শীতল, এত ঘামছ কেন? শীতল চমকে উঠল। সে তাড়াতাড়ি আঁচলটা ঠিক করতে গেল, কিন্তু তার আগেই আকাশের হাতটা তার কপালে চলে এলো। সে আলতো করে তার কপাল থেকে ঘাম মুছে দিল। তার আঙুলের ছোঁয়া শীতলের সারা শরীরে যেন বিদ্যুৎ প্রবাহ বইয়ে দিল। শীতল চোখ বন্ধ করে ফেলল। সেই মুহূর্তটা যেন অনন্তকাল ধরে চলল। আকাশের উষ্ণ হাতের স্পর্শে শীতলের ভেতরে এক তীব্র আকাঙ্ক্ষা জেগে উঠল, যা সে নিজের কাছেও স্বীকার করতে চাইছিল না। আকাশ তার হাত সরিয়ে নিল, কিন্তু তার চোখে ছিল এক গভীর নেশা। খুব গরম পড়েছে না? তার গলাটা কেমন যেন ভারী শোনাচ্ছিল। শীতল শুধু ঘাড় নাড়ল, তার গলার স্বর বের হচ্ছিল না। সেই দিন দুপুরের রান্নার কাজ আর এগোল না। আকাশ চুপচাপ বসেছিল, আর শীতল তার পাশে দাঁড়িয়ে। তাদের মাঝে এক নীরব ভাষা, এক অব্যক্ত চাওয়া। এই ঘটনার পর থেকে তাদের সম্পর্কটা আরও এক বিপজ্জনক দিকে মোড় নিতে শুরু করল। এখন তাদের দেখা হলেই চোখের চাহনি আরও গভীর হতো, স্পর্শগুলো আরও অর্থপূর্ণ হতো। কখনো কখনো রাজু ঘুমালে বা বাইরে গেলে আকাশ শীতর্চে ছুঁয়ে দিত। হয়তো তার চুলে হাত বুলিয়ে দিত বা তার পিঠে আলতো করে হাত রাখত। এই স্পর্শগুলো ছিল নীরব সম্মতি, নীরব আহ্বান। শীতলও নিজেকে আটকাতে পারত না। তার শরীর যেন নিজেই এই স্পর্শগুলোর জন্য আকুল হয়ে উঠত। এক বৃষ্টিভেজা সন্ধ্যায় রাজু স্কুল থেকে ফিরে ঘুমাচ্ছিল। বাইরে তখনও টিপটিপ বৃষ্টি পড়ছিল। আকাশ প্রতিদিনের মতো শীতলের বাড়িতে এসেছিল। তারা দুজনে ড্রয়িং রুমে বসেছিল। নিস্তব্ধতা এতটাই গভীর ছিল যে তাদের দুজনের শ্বাস-প্রশ্বাসের শব্দ যেন শোনা যাচ্ছিল। আকাশ ধীরে ধীরে শীতলের দিকে এগিয়ে আসল। তার চোখ দুটোতে ছিল এক অচেনা আবেগ। শীতল চোখ নামিয়ে নিল। তার বুকটা ধুকভুক করছিল। সে বুঝতে পারছিল কি হতে চলেছে। তার মন এক অদৃশ্য ভয় আর অপরাধবোধে কাঁপছিল, কিন্তু তার শরীর যেন এই পরিণতিই চাইছিল। আকাশের হাতটা ধীরে ধীরে শীতলের হাতে চলে এলো। শীতলের হাতটা তার হাতের মধ্যে নিয়ে সে আলতো করে চাপ গিল। তার স্পর্শে শীতলের সারা শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। সে মুখ তুলে আকাশের দিকে তাকাল। আকাশের চোখে ছিল এক গভীর আবেদন। সে ধীরে ধীরে শীতলের কাছে সরে এলো। তাদের দুজনের নিঃশ্বাস মিশে গেল একাকার হয়ে। এই দূরত্ব, এই নিষিদ্ধ টান যেন তাদের দুজনকেই এক অজানা জগতে নিয়ে যাচ্ছিল, যেখানে সমাজের কোনো নিয়ম ছিল না, কোনো বাঁধন ছিল না। আমি জানি, আপনারা যারা এতক্ষণ ধরে আমার গল্প শুনছেন, আপনারা ভাবছেন এরপর কি হলো। সেই নিষিদ্ধ স্পর্শ কি আরও গভীর হল? সেই নীরব আহ্বান কি বাস্তবে রূপান্তরিত হল? শীতলকে তার স্বামীকে ভুলে গিয়ে আকাশের বাহুডোরে নিজেকে সমর্পণ করল? এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদের ধৈর্য ধরতে হবে, কারণ এই গল্প সবে শুরু। এর প্রতিটা মোড়, প্রতিটা জটিলতা আপনাদের ভাবিয়ে তুলবে, আপনাদের হৃদয়কে স্পর্শ করবে। প্রিয় শ্রোতারা, আমার ইমো নাম্বারটি হল 8007771130। এখানে একটি 10 ডিজিটের কাল্পনিক ইমো নাম্বার দেওয়া হয়েছে। আপনারা যারা আমার সাথে কথা বলতে চান, কোনো গোপন কথা শেয়ার করতে চান বা শুধু গল্প নিয়ে আলোচনা করতে চান, তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি সবসময় আপনাদের পাশে আছি।
আর হ্যাঁ, গল্পের বাকি অংশ জানার জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের পর্বে আরও অনেক অজানা অধ্যায় উন্মোচিত হবে। আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের প্রতিটি কমেন্ট পড়ি এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করি। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের পর্বে। ধন্যবাদ। এর পরের ঘটনাগুলো আমার জীবনে এক নতুন মোড় এনে দিল। নিলয় আমার জীবনে এক অন্যরকম পুরুষ হিসেবে আবির্ভূত হয়েছিল। সে আমার স্বামী ছিল না, কিন্তু সে আমাকে এমন কিছু দিচ্ছিল যা আমার স্বামী দিতে পারেনি। তার মনোযোগ, তার ভালোবাসা, তার সমর্থন সব মিলিয়ে আমি যেন এক নতুন মিতুকে খুঁজে পাচ্ছিলাম। কিন্তু এই সম্পর্কের পেছনে লুকিয়েছিল এক গভীর খেলা। রাজেশের দুর্বলতা ছিল নিলয়ের হাতে এক অস্ত্র। সে আমাকে তার নিজের মতো করে নিয়ন্ত্রণ করছিল। সে আমাকে বুঝিয়েছিল যে রাজেশ যদি ধরা পড়ে তাহলে আমার আর রিমির ভবিষ্যৎ অন্ধকার, আর একমাত্র সেই পারে এই পরিস্থিতি থেকে আমাকে বাঁচাতে। আমি তার কথা অন্ধের মতো বিশ্বাস করতাম, কারণ আমার আর কোনো উপায় ছিল না। নিলয়ের সাথে আমার প্রতিটি মুহূর্ত ছিল এক নিষিদ্ধ আনন্দের মতো। আমরা লুকিয়ে দেখা করতাম, ফোনে ঘণ্টার ঘণ্টা কথা বলতাম। সে আমার জীবনের প্রত্যেকটা ছোট ছোট বিষয়ে নিজেকে জড়িয়ে ফেলছিল। আমি তার প্রতি এক ধরনের আসক্তি অনুভব করছিলাম। আমার মন জানত আমি ভুল করছি, আমি একটা বিপজ্জনক পথে হাঁটছি, কিন্তু আমার হৃদয় সেটা মানতে রাজি ছিল না। আমার ভেতরের শূন্যতা আর একাকিত্বটা যেন নিলয়ের সান্নিধ্যে কিছুটা হলেও পূরণ হচ্ছিল। আমার শরীর আর মন দুটোই যেন নিলয়ে দখলে চলে গিয়েছিল। আমি নিজেকে তার কাছে সঁপে দিচ্ছিলাম, কারণ আমার মনে হচ্ছিল এই মানুষটা আমাকে এমন একটা জীবন দিতে পারে যা আমি রাজেশের কাছে পাইনি। আমার প্রতিটি নিঃশ্বাসে তার উপস্থিতি অনুভব করতাম, কিন্তু এর পরিণতি কী হবে তা আমার জানা ছিল না। আমি শুধু ভেসে যাচ্ছিলাম এক অজানা স্রোত। এই প্রশ্নগুলো আমাকে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়াচ্ছে। আপনারা যদি গল্পটি শুনে আনন্দ পান এবং আমার জীবনের এই জটিল যাত্রার বাকি অংশটুকু জানতে চান, তাহলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আরও এমন সব গল্প আপনাদের জন্য অপেক্ষা করছে যা আপনার ঘুম কেড়ে নেবে। সেদিন নিলয়ের চুম্বনের পর আমার সমস্ত পৃথিবী যেন বদলে গিয়েছিল। বৃষ্টির ধারা জানালা দিয়ে অবিরাম বয়ে যাচ্ছিল, আর আমাদের দুজনের হৃদয়ে যেন এক নতুন ঝড় উঠেছিল। আমি নিজেকে পুরোপুরি ওর কাছে সঁপে দিয়েছিলাম, যেন এটাই আমার নিয়তি ছিল। নিলয় আমাকে আলতো করে জাপটে ধরল। তার উষ্ণ নিঃশ্বাস আমার ঘাড়ের ওপর পড়ছিল, যা আমার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ জাগাচ্ছিল। মনে হচ্ছিল বহুদিনের জমাট বাঁধা বরফ যেন গলে যাচ্ছে। তার ঠোঁট আমার ঠোঁটের খুব কাছে এসে থেমেছিল, যেন এক অনন্ত অপেক্ষার পর সে আমার কাছে এসেছে। আমাদের চোখাচোখি হতেই আমি ওর চোখে এক গভীর আকাঙ্ক্ষা দেখতে পেলাম, যা আমার ভেতরের সকল প্রতিরোধ ভেঙে দিচ্ছিল। আমার সব দ্বিধা, সব অপরাধবোধ যেন সেই মুহূর্তে অর্থহীন মনে হচ্ছিল। আমি নিজের অজান্তেই ওর দিকে আরও ঝুঁকে পড়লাম, যেন এই মুহূর্তটা আমার সারা জীবনের আকাঙ্ক্ষা ছিল। নিলয় আমার ঠোঁটে আলতো করে চুমু খেল, শুরুতে খুব নরম, তারপর ধীরে ধীরে তা গভীর হয়ে উঠল। আমার মনে হল আমার শরীরের প্রতিটি কোষ যেন এই চুম্বনের জন্য তৃষ্ণার্ত ছিল। এই মুহূর্তে রাজেশের কথা আমার মনে ছিল না, সমাজ বা সংসারের কোনো বাঁধন আমার কাছে অর্থহীন মনে হচ্ছিল। শুধু নিলয় আর আমি, এই নীরব মুহূর্তে আমরা যেন একে অপরের সাথে মিশে যাচ্ছিলাম। তার শরীরের গন্ধ, তার উষ্ণতা আমার সমস্ত সত্তাকে ঘিরে ধরছিল। আমি নিজেকে পুরোপুরি ওর হাতে সঁপে দিলাম, যেন এই মুহূর্তের জন্য আমি বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলাম। আমার মনে হচ্ছিল এই বুঝি আমার সেই স্বপ্নের পুরুষ যার জন্য আমার মন এতদিন তৃষ্ণার্ত ছিল। সেই দিনটা আমাদের জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল। এরপর থেকে নিলয়ের সাথে আমার সম্পর্ক আরও গভীর হতে লাগল। আমরা প্রায় প্রতিদিনই দেখা করতাম, কখনো কফি শপে, কখনো পার্কে। এমনকি যখন রিমি স্কুলে আর রাজেশ অফিসে থাকত, তখন সে আমার বাড়িতেও আসত। তার আসা যাওয়ার পেছনে অজুহাত থাকত, রাজেশের ফাইলের কথা, কোম্পানির জরুরি কাজ, অথবা নতুন কোনো তথ্যের আদান প্রদান। কিন্তু আমাদের কথোপকথন শুধু কাজ আর রাজেশকে ঘিরেই সীমাবদ্ধ থাকত না। সে আমার মনের কথা শুনত, আমার ছোট ছোট দুঃখগুলো বুঝত, যা রাজেশ কখনো বুঝত না। তার মনোযোগ, তার কথায় থাকা আন্তরিকতা আমার একাকিত্বে ভরা জীবনে এক নতুন রং এনেছিল। আমি তার প্রতি এক ধরনের আসক্তি অনুভব করছিলাম, এক এমন আসক্তি যা আমাকে প্রতিদিন তার কাছে আরও টেনে নিয়ে যাচ্ছিল।
নিলয় খুব চালাক ছিল। সে আমাকে এমনভাবে নিয়ন্ত্রণ করছিল যে আমি বুঝতেই পারছিলাম না। সে রাজেশের দুর্বলতার কথা বলত, কিন্তু সেটা এমনভাবে বলত যেন সে আমার শুভকাঙ্ক্ষী। সে আমাকে বোঝাতো, ভাবি, আমি তো আপনাকে শুধু সাহায্য করতে চাই। রাজেশ স্যার হয়তো নিজের বিপদটা বুঝতে পারছেন না, কিন্তু আমি তো দেখছি। সে আমাকে আরও বোঝাতো যে রাজেশ যদি ধরা পড়ে তাহলে আমার আর রিমির ভবিষ্যৎ অন্ধকার, আর একমাত্র সেই পারে এই পরিস্থিতি থেকে আমাকে বাঁচাতে। আমি তার কথা অন্ধের মতো বিশ্বাস করতাম, কারণ আমার আর কোনো উপায় ছিল না। সে আমাকে এক গভীর জালে জড়িয়ে ফেলেছিল, যেখান থেকে বের হওয়ার পথ আমার কাছে ক্রমশই অস্পষ্ট হয়ে উঠছিল। আমার ভেতরের একাকিত্ব আর ভয় দুটোই যেন নিলয়ের মনোযোগের কাছে হেরে যাচ্ছিল। আমি যেন ওর সাথে কথা না বলে থাকতে পারতাম না। ওর কথায় একটা অদ্ভুত আরাম পেতাম, যা রাজেশের মধ্যে আমি অনেক দিন পাইনি। রাজেশ তার নিজের জগতে এতটাই ব্যস্ত ছিল যে আমার দিকে তাকানোর মতো সময়ও তার ছিল না। আমার মনে হতো আমি যেন তার জীবনে শুধুই একটা দায়িত্ব, আর কিছু নয়। এই শূন্যতাটাই আমাকে নিলয়ের আরও বেশি করে ঠেলে দিচ্ছিল। নিলয় আমার জীবনের প্রতিটা ছোট ছোট বিষয়ে নিজেকে জড়িয়ে ফেলছিল। সে আমার পছন্দের খাবার, আমার প্রিয় রং, আমার ভালো লাগা মন্দ লাগা সব কিছু জানার চেষ্টা করত। সে আমার শপিংয়ের সময় সঙ্গ দিত, রিমির স্কুলের গল্প শুনত, এমনকি আমার বন্ধুদের কথাও জানত। সে আমার এমন এক বন্ধু হয়ে উঠেছিল যে আমি সব কথা তার সাথে নির্দ্বিধায় বলতে পারতাম। তার সান্নিধ্যে আমি নিজেকে নতুন করে চিনতে পারছিলাম। আমি যেন নিজের ভেতরের এক অচেনা দিক আবিষ্কার করছিলাম, এক এমন দিক যা এতদিন অন্ধকারে ঢাকা ছিল। এই অনুভূতিটা নতুন কিছু নয়, কিন্তু অনেকদিন পর কারো মনোযোগ পেয়ে আমার মনে একটা চাপা আনন্দ খেলা করছিল। আমার মন জানত আমি ভুল করছি, আমি একটা বিপজ্জনক পথে হাঁটছি, কিন্তু আমার হৃদয় সেটা মানতে রাজি ছিল না। আমার ভেতরের শূন্যতা আর একাতিত্বটা যেন নিলয়ের সান্নিধ্যে কিছুটা হলেও পূরণ হচ্ছিল। সে আমার শরীর আর মন দুটোই যেন নিলয়ের দখলে চলে গিয়েছিল। আমি নিজেকে তার কাছে সঁপে দিচ্ছিলাম, কারণ আমার মনে হচ্ছিল এই মানুষটা আমাকে এমন একটা জীবন দিতে পারে যা আমি রাজেশের কাছে পাইনি। আমার প্রতিটি নিঃশ্বাসে তার উপস্থিতি অনুভব করতাম, কিন্তু এর পরিণতি কী হবে তা আমার জানা ছিল না। আমি শুধু ভেসে যাচ্ছিলাম এক অচেনা স্রোতের টানে, যেখানে আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। দিনগুলো কেটে যাচ্ছিল অদ্ভুত এক টানাপড়নের মধ্য দিয়ে। একদিকে নিষিদ্ধ সম্পর্কের উত্তেজনা, অন্যদিকে ধরা পড়ার ভয়। আমি যেন দুটো আলাদা জীবন যাপন করছিলাম। যখন রাজেশ বাড়িতে থাকত, আমি তার সাথে একজন আদর্শ স্ত্রীর মতো আচরণ করার চেষ্টা করতাম। রিমির সামনে আমি একজন সুখী মা হওয়ার ভান করতাম, কিন্তু আমার ভেতরের মনটা ছিল অস্থির। প্রতিটা মুহূর্তে মনে হতো এই বুঝি কেউ সব জেনে যাবে। নিলয়ের চাহিদা ধীরে ধীরে বাড়তে শুরু করল। প্রথম দিকে সে শুধু আমার সময় চাইত, আমার মনোযোগ চাইত, কিন্তু ধীরে ধীরে সে আমাকে রাজেশের ব্যক্তিগত তথ্য, তার ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, এমনকি তার অফিসের কিছু গুরুত্বপূর্ণ ফাইল সম্পর্কে জানতে চাইত। সে বলত, ভাবি, এই তথ্যগুলো আমার কাছে থাকলে রাজেশ স্যারের বিপদটা আমি আরও ভালোভাবে সামলাতে পারব। আপনি তো চান না যে তার কোনো ক্ষতি হোক, তাই না? তার কথায় এক ধরনের যুক্তি ছিল, যা আমার মনকে আরও বেশি করে দ্বিধাগ্রস্ত করছিল। আমি তাকে বিশ্বাস করতাম, কারণ আমার মনে হতো সে সত্যিই রাজেশকে বাঁচাতে চাইছে। আমি মনে মনে ভাবতাম, এই মানুষটা আমার জন্য এতটা করছে, আমি কেন তার কথায় বিশ্বাস করব না। একবার সে আমাকে রাজেশের অফিসের একটি ল্যাপটপ থেকে কিছু ফাইল কপি করে দিতে বলেছিল। আমি প্রথমে ইতস্তত করেছিলাম, নিলয়, এটা ঠিক হচ্ছে না নিলয়, এটা রাজেশের ব্যক্তিগত জিনিস, আমি কিভাবে এটা করতে পারি, আমি জিজ্ঞেস করেছিলাম। নিলয় আমার হাত ধরেছিল, তার চোখে এক গভীর আবেদন ছিল। ভাবি, আপনি কি চান না রাজেশ স্যার বিপদমুক্ত হোক? এই ফাইলগুলো খুবই জরুরি, আমি শুধু কপি করে নেব, আর কাউকে কিছু জানতে দেব না। প্লিজ আমার ওপর বিশ্বাস রাখুন, এটা শুধু স্যারের ভালোর জন্যই। তার কথা শুনে আমার মন নরম হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম সে তো আমার আর রাজেশের ভালোর জন্যই এসব করছে, তাই আমি সেদিন রাজি হয়েছিলাম। রাজেশ যখন গভীর রাতে ঘুমিয়ে থাকত, আমি লুকিয়ে তার ল্যাপটপ খুলতাম। আমার হাত কাঁপছিল, বুকের ভেতর এক অজানা ভয় কাজ করছিল। আমি জানতাম আমি ভুল করছি, কিন্তু নিলয়ের কথাগুলো আমার মনে ঘুরপাক খাচ্ছিল। এটা শুধু স্যারের ভালোর জন্যই। আমি কিছু ফাইল কপি করে নিলয়ের দেওয়া পেন ড্রাইভে ভরেছিলাম। কাজটা শেষ হবার পর আমার সারা শরীরে ঘাম ছুটে গিয়েছিল। আমি দ্রুত ল্যাপটপ বন্ধ করে দিয়েছিলাম, যেন কেউ কিছু দেখেনি।
নীলর ফাইলগুলো পেয়ে খুব খুশি হয়েছিল। সে আমাকে জড়িয়ে ধরেছিল। আপনি আমার জন্য যা করছেন ভাবি, আমি তার ঋণ শোধ করতে পারব না। আপনি সত্যিই একজন মহান নারী। তার প্রশংসা শুনে আমার মনে এক মিশ্র অনুভূতি হয়েছিল। একদিকে তার কাজের জন্য অপরাধবোধ, অন্যদিকে তার প্রশংসায় এক অদ্ভুত তৃপ্তি। এই ছিল আমার নতুন বাস্তবতা। আমার জীবনটা যেন এক জটিল জালে আটকে পড়েছিল, যেখান থেকে বের হওয়ার কোনো পথ আমি খুঁজে পাচ্ছিলাম না। আমি জানতাম না এই গল্পের শেষ কোথায়, কিন্তু আমি থামতে পারছিলাম না। আমার প্রতিটি দিন কাটত এক গভীর অপরাধবোধ আর এক নিষিদ্ধ উত্তেজনার মিশ্রণে। আমি কি সঠিক পথে চলছি, নাকি আমি নিজেকে আরও গভীর অন্ধকারে ঠেলে দিচ্ছি? এই প্রশ্নগুলো আমাকে প্রতিনিয়ত তাড়িয়ে বাড়াচ্ছে। আমার মনে হতো আমি যেন এক গভীর সমুদ্রের গভীরে তলিয়ে যাচ্ছি, আর নিলয় সেই একমাত্র অবলম্বন যে আমাকে টেনে তুলতে পারে। কিন্তু একই সাথে আমার মনে হতো সে হয়তো আমাকে আরও গভীরেই ঠেলে দিচ্ছে। রিমির স্কুলের বেতন বা বাড়ির রক্ষণাবেক্ষণের জন্য হঠাৎ করে কিছু অতিরিক্ত টাকার প্রয়োজন হলে রাজেশ আমাকে বলতো, মিতু, তুমি তোমার কিছু গয়না বিক্রি করে দাও বা তোমার বাবার কাছ থেকে কিছু টাকা ধার নাও। সে সবসময়ই নিজের টাকা সুরক্ষিত রাখার চেষ্টা করত, আর আমার বা আমার পরিবারের সম্পদকে ব্যবহার করার চেষ্টা করত। এই ব্যাপারটা আমার ভেতরে একটা ক্ষোভ তৈরি করেছিল। আমি যখন ওকে বলতাম যে তোমার তো অনেক টাকা আছে, তুমি কেন ধার নিচ্ছ, সে আমাকে ধমকে বলতো, তুমি এসব বোঝো না, ব্যবসার কিছু হিসাব আছে, কিছু কৌশল আছে। তার এই আচরণ আমাকে নিলয়ের আরও বেশি করে ঠেলে দিচ্ছিল। আমার মনে হতো রাজেশ শুধু নিজের নিয়েই ভাবে, আমার বা রিমির ব্যাপারে তার কোনো চিন্তা নেই। একদিন রিমির জন্মদিনের পার্টিতে রাজেশকে খুব বিরক্ত দেখাচ্ছিল। রিমি অনেক আবদার করছিল একটা নতুন খেলনার জন্য, কিন্তু রাজেশ বারবার বলছিল এত টাকা খরচা করা যাবে না, পরের মাসে দেখা যাবে। রিমির মন খারাপ হয়ে গিয়েছিল। সেদিন নিলয় আমাদের বাড়িতে এসেছিল রিমিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। সে রিমিকে একটি বড় পুতুল উপহার দিল, যা দেখে রিমির মুখে হাসি ফুটে উঠেছিল। রাজেশ নিলয়ের দিকে তাকিয়ে হালকা বিরক্তির সাথে বলল, তোমাকে আসতে কে বলেছে? নিলয় খুব স্বাভাবিকভাবে উত্তর দিল, স্যার, রিমি তো আমারও ছোট বোন, তার জন্মদিনে আমি আসব না, এটা কি হয়? নিলয়ের এই আচরণ রাজেশের বিরক্তি আরও বাড়িয়ে দিয়েছিল। আমার মনে হয়েছিল নিলয় রিমিকে যতটা ভালোবাসে, রাজেশ ততটা ভালোবাসে না। আমার পুরনো চাকরি ছেড়ে দেওয়ার পর আমি বাড়িতে বসে থাকতাম। রাজেশ কখনোই আমাকে আবার চাকরি শুরু করতে উৎসাহিত করেনি। সে বলতো, তুমি কেন চাকরি করবে, আমি কি তোমাকে খাওয়াতে পারি না? তার এই কথাগুলো আমাকে আরও একা করে তুলত। আমি যখন নিলয়কে আমার এই একাকিত্বের কথা বলতাম, সে আমাকে বলতো, ভাবি, আপনি আবার চাকরি শুরু করুন, আপনার তো অনেক প্রতিভা আছে। সে আমাকে বিভিন্ন চাকরির খবর দিত, এমনকি আমাকে নিজের অফিসের কিছু কাজ করারও প্রস্তাব দিয়েছিল। তার এই সমর্থন আমার মনে এক নতুন আশা জাগিয়েছিল। আমার মনে হয়েছিল সে হয়তো আমার জীবনকে আবার নতুন করে গড়ে তুলতে সাহায্য করবে। এইভাবে দিনগুলো কেটে যাচ্ছিল। আর সেই অ্যাকাউন্টের কথা আমি জানি না। চিন্তা করবেন না ভাবি, আমি আপনাকে সব বলবো। আপনার শুধু আমার কথা মতো কাজ করতে হবে। আপনি কি আমার উপর ভরসা রাখতে পারেন? নিলয় জিজ্ঞেস করল। আমার আর কোনো উপায় ছিল না। আমি নিজেকে পুরোপুরি ওর হাতে সঁপে দিয়েছিলাম। হ্যাঁ নিলয়, আমি তোমার উপর ভরসা রাখছি। তুমি যা বলবে আমি তাই করব। সেদিন থেকেই শুরু হলো আমার জীবনের আরও এক অন্ধকার অধ্যায়। নিলয় আমাকে ধাপে ধাপে শেখাচ্ছিল কিভাবে রাজেশের গোপন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা সরাতে হয়। সে আমাকে রাজেশের কিছু ভুয়া স্বাক্ষর শিখিয়েছিল, কিছু ভুয়া ডকুমেন্ট তৈরি করতে বলেছিল। আমার হাত কাঁপছিল, আমার বিবেক আমাকে বারবার বাধা দিচ্ছিল, কিন্তু নিলয়ের কথাগুলো আমার মনে ঘুরপাক খাচ্ছিল। এটা শুধু স্যারের ভালোর জন্যই। আমি নিজেকে বোঝাতাম, আমি তো রাজেশকে বাঁচানোর জন্যই এসব করছি, কিন্তু আমার ভেতরে এক গভীর অপরাধবোধ কাজ করছিল, যা আমাকে প্রতি মুহূর্তে কুরে কুরে খাচ্ছিল। আমি রাজেশের অনুপস্থিতিতে তার অফিস কক্ষে প্রবেশ করে তার ফাইলপত্র ঘাঁটতে শুরু করলাম। নিলয় আমাকে নির্দিষ্ট কিছু ফাইল এবং একটি লকড ড্রয়ারের চাবির বর্ণনা দিয়েছিল। আমার বুক দুরু দুরু করছিল। আমি জানতাম এই কাজটা খুবই ঝুঁকিপূর্ণ, ধরা পড়লে আমার সম্মান ধুলোয় মিশে যাবে। কিন্তু রাজেশের ভবিষ্যৎ এবং রিমির কথা ভেবে আমি নিজেকে থামাতে পারছিলাম না। আমি ড্রয়ার খুলে কয়েকটি ফাইল পেলাম, যেখানে কিছু বিদেশি কোম্পানির নাম এবং বড় অঙ্কের লেনদেনের বিবরণ ছিল। নিলয় আমাকে যে অ্যাকাউন্ট নম্বরের কথা বলেছিল, সেই নম্বরের একটি ব্যাঙ্ক স্টেটমেন্টও সেখানে ছিল। সেখানে সত্যি মোটা অঙ্কের টাকা জমা ছিল। আমি ছবি তুলে নিলয়কে পাঠালাম। সে আমাকে বলল, ভাবি, এই টাকাটা যত দ্রুত সম্ভব অন্য কোথাও সরিয়ে ফেলতে হবে, না হলে রাজেশ স্যার বড় বিপদে পড়বেন।
নিলয়ের নির্দেশ অনুযায়ী আমি একটি নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুললাম নিজের নামে, যা আমি কখনো রাজেশকে জানাইনি। তারপর ধীরে ধীরে রাজেশের গোপন অ্যাকাউন্ট থেকে টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে শুরু করলাম। প্রতিবার যখন আমি ট্রান্সফার করতাম আমার হাত কাঁপত, আমার মনে হতো আমি যেন এক গভীর খাদে ঝাঁপ দিচ্ছি। কিন্তু নিলয়ের কথায় এক ধরনের আশ্বাস ছিল, যা আমাকে এই কাজগুলো করতে উৎসাহিত করছিল। সে আমাকে বোঝাত, ভাবি, এই টাকাটা শুধু কিছু সময়ের জন্য আপনার অ্যাকাউন্টে থাকবে। পরিস্থিতি শান্ত হলে আমরা এটা আবার রাজেশ স্যারের অ্যাকাউন্টে ফিরিয়ে দেব। আমি জানতাম এটা একটা বিপজ্জনক খেলা, কিন্তু আমি তখন এতটাই দুর্বল আর অসহায় ছিলাম যে নিলয়ের প্রতিটি কথা আমি বেদ বাক্যের মতো মেনে চলছিলাম। আমার মনে হতো সে আমার একমাত্র ত্রাণকর্তা। আমার বিশ্বাস ছিল সে আমাকে আর রাজেশকে এই বিপদ থেকে বাঁচাবে। এই ঘটনার কিছুদিন পর নিলয় একদিন আমাকে ফোন করে বলল, ভাবি, একটা বড় সমস্যা হয়েছে। কোম্পানির অডিটররা রাজেশের ফাইলগুলো খুঁটিয়ে দেখছে। তারা সন্দেহ করছে যে কিছু টাকা সরানো হয়েছে। আমার সারা শরীর শিউরে উঠল। তাহলে এখন কি হবে নিলয়? আমি আতঙ্কে জিজ্ঞেস করলাম। একটাই উপায় আছে ভাবি, আপনি আমাকে যে টাকাটা ট্রান্সফার করেছেন সেই টাকাটা আমাকে তুলে দিতে হবে। আমি সেটা দিয়ে বোর্ড মেম্বারদের ম্যানেজ করার চেষ্টা করব, যাতে তারা এই বিষয়টা ধামাচাপা দেয়, নিলয় বলল। তার কণ্ঠে এক ধরনের চাপ ছিল যা আমি আগে কখনো শুনিনি। আমার মনে সামান্য সন্দেহ জাগল, কিন্তু নিলয়, এই টাকা তো তুমি আমাকে বলেছিলে রাজেশের অ্যাকাউন্টেই আবার ফিরিয়ে দেবে। এখন সেই সুযোগ নেই ভাবি। যদি আমরা দ্রুত পদক্ষেপ না নিই তাহলে রাজেশ স্যার নিশ্চিতে জেলে যাবেন। আপনি কি চান আপনার স্বামী জেলে যাক, আপনার মেয়ের বাবা বিপদে পড়ুক? নিলয়ের কথাগুলো আমাকে অপরাধ বোধে ভরিয়ে তুলল। আমি আর কিছু বলতে পারলাম না, নিলয়ের কথায় রাজি হয়ে গেলাম। পরের দিন আমি ব্যাংক থেকে মোটা অঙ্কের টাকা তুলে নিলয়ের হাতে তুলে দিলাম। সে টাকাগুলো নিয়ে চলে যাওয়ার পর আমার মনে এক অদ্ভুত শূন্যতা আর ভয় কাজ করছিল। আমি কি ঠিক করলাম? আমি কি সত্যিই রাজেশকে সাহায্য করতে পারলাম, নাকি আমি নিজেকে আরও গভীর বিপদে ঠেলে দিলাম? এরপর বেশ কিছুদিন কেটে গেল। নিলয় আমার সাথে দেখা করা বা ফোনে কথা বলা কমিয়ে দিল। সে বলতো, ভাবি, এখন পরিস্থিতি খুব জটিল, আমাকে খুব সাবধানে থাকতে হবে। রাজেশের উপর নজর রাখা হচ্ছে। আমার মনে এক চাপা উদ্বেগ কাজ করছিল। আমি ওকে বিশ্বাস করতাম, কিন্তু আমার মনের গভীরে একটা সূক্ষ্ম সন্দেহ উঁকি দিচ্ছিল। রাজেশের সাথে আমার সম্পর্কটা আরও খারাপ হয়ে যাচ্ছিল। সে আরও বেশি গম্ভীর, আরও বেশি ব্যস্ত হয়ে পড়ছিল। সে যখন আমার দিকে তাকাত আমার মনে হতো সে যেন আমার ভেতরের অপরাধবোধটা দেখতে পাচ্ছে। আমি তার চোখে চোখ রাখতে পারতাম না। আমাদের মধ্যেকার দূরত্ব আরও বেড়ে যাচ্ছিল। একদিন আমি নিলয়কে ফোন করলাম, কিন্তু সে ফোন ধরল না। পরপর কয়েকবার চেষ্টা করার পর সে ফোনটা ধরল, কিন্তু তার গলাটা খুব শুষ্ক শোনাচ্ছিল। কি হয়েছে নিলয়, তুমি কেমন আছো? রাজেশ কি এখন বিপদমুক্ত? আমি জিজ্ঞেস করলাম। ভাবি, আপনাকে কিছু কথা বলার আছে। আপনি কি আজ আমার সাথে দেখা করতে পারবেন? অফিসে নয়, একটা কফি শপে, নিলয় বলল। তার গলার স্বরে এক ধরনের অস্বাভাবিকতা ছিল যা আমাকে আরও চিন্তিত করে তুলল। আমি কফি শপে গেলাম। নিলয় আগে থেকেই বসেছিল। তার মুখটা কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছিল। তার চোখে সেই চঞ্চলতা আর উজ্জ্বলতা ছিল না, তার বদলে ছিল এক ধরনের শূন্যতা। কি হয়েছে নিলয়, সব ঠিক আছে তো? আমি জিজ্ঞেস করলাম। নিলয় একটা দীর্ঘশ্বাস ফেলল। ভাবি, আমি দুঃখিত, আমি আপনাকে কিছু মিথ্যা কথা বলেছিলাম। তার কথা শুনে আমার বুক ধরফর করে উঠল। মিথ্যা কথা? কিসের মিথ্যা কথা? রাজেশ স্যারের কোনো বড় বিপদ ছিল না, তিনি কোনো অন্যায় করেননি। আমি কিছু ভুয়া ডকুমেন্ট তৈরি করেছিলাম আর আপনাকে বিশ্বাস করিয়েছিলাম যে বিপদে আছেন। নিলয় মাথা না তুলে কথাগুলো বলছিল, যেন সে নিজের ওপরই বিরক্ত ছিল। আমার মাথা ঘুরতে শুরু করল, আমার পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছিল। তুমি কি বলছো এসব? তুমি আমার সাথে এমন মিথ্যা কেন বললে? আমার গলার স্বর কাঁপছিল। আমি আপনাকে ভালোবেসে ফেলেছিলাম ভাবি। আমি জানতাম রাজেশের কাছ থেকে আপনি যে মনোযোগ পান না সেই শূন্যতা আমি পূরণ করতে পারব। আমি চেয়েছিলাম আপনার কাছাকাছি থাকতে, আপনার জীবনের অংশ হতে, নিলয় বলল। তার চোখে এক ধরনের অসহায়ত্ব ছিল। আর সেই টাকা, যে টাকা তুমি আমার কাছ থেকে নিলে? আমি জিজ্ঞেস করলাম। আমার চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল। সেই টাকাটা আমি আমার একটা ব্যক্তিগত কাজে ব্যবহার করেছি। আমার কিছু দেনা ছিল যা শোধ করার জন্য আমার টাকার দরকার ছিল, নিলয় বলল।
আমি হতবাক হয়ে গেলাম। আমি নিজেকে এতটাই বোকা মনে হচ্ছিল যে আমি নিজেকেই ঘৃণা করছিলাম। এই মানুষটার জন্য আমি আমার স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করেছি, নিজের হাতে তার টাকা চুরি করেছি, আর সে আমাকে মিথ্যা বলছে। আমার ভেতরটা যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। তুমি আমাকে ব্যবহার করেছ নিলয়, তুমি আমার সরলতার সুযোগ নিয়েছ। আমি বললাম, আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। না ভাবি, আমি আপনাকে ব্যবহার করিনি, আমি আপনাকে সত্যি ভালোবাসি, কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করেছে এসব করতে। আমি জানি আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। নিলয় আমার হাত ধরার চেষ্টা করল, কিন্তু আমি হাত সরিয়ে নিলাম। ক্ষমা? তুমি আমার জীবনটা ধ্বংস করে দিয়েছ, আর তুমি ক্ষমা চাইছ? আমি বললাম। আমার চোখ থেকে অবিরাম জল ঝরছিল। আমার মনে হচ্ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল আমি করে ফেলেছি। আমি দ্রুত কফি শপ থেকে বেরিয়ে আসলাম। সারা পথ আমার মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আমি কি করব? আমি কি রাজেশকে সব বলবো? কিন্তু বললে তার প্রতিক্রিয়া কি হবে? সে কি আমাকে ক্ষমা করবে? আমার আর রিমির ভবিষ্যৎ কি হবে? আমি ভয়ে কাঁপছিলাম। বাড়ি ফিরে আমি নিজেকে একটা অন্ধকার ঘরে বন্ধ করে দিলাম। আমার কান্না থামছিল না। আমার ভেতরের অপরাধবোধ, লজ্জা আর রাগ আমাকে কুরে কুরে খাচ্ছিল। আমি জানতাম না এই পরিস্থিতি থেকে বের হওয়ার কোনো পথ আমার কাছে আছে কিনা। আমার জীবনটা যেন এক অন্ধকার সুড়ঙ্গের গভীরে তলিয়ে যাচ্ছিল। সেই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে দীর্ঘ রাত। আমি ঘুমাতে পারলাম না। সারা রাত শুধু ভেবেছি আমি কি করেছি, কিভাবে আমি এত বোকা হতে পারি। নিলয় আমার বিশ্বাসকে এভাবে ভেঙে দিতে পারল। আমার মনে হচ্ছিল আমি যেন এক গভীর পাপ করে ফেলেছি, যার কোনো ক্ষমা নেই। পরের দিন সকালে আমি নিজেকে আয়নার সামনে দাঁড় করালাম। আমার চোখ ফোলা, মুখ ফ্যাকাশে। আমি নিজের দিকে তাকিয়ে চিনতে পারছিলাম না। এই কি সেই মিতু যে একসময় জীবনকে ভালোবাসত? এই কি সেই মিতু যে স্বপ্ন দেখত? আমার মনে হলো আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমি আর এভাবে বাঁচতে পারব না। এই গোপন বোঝা আর অপরাধ বোধ নিয়ে আমার পক্ষে সুস্থ জীবনযাপন করা সম্ভব নয়। আমাকে কিছু একটা করতে হবে, কিন্তু কি করব? রাজেশকে সব বলবো? যদি বলি তাহলে কি আমার সংসারটা ভেঙে যাবে? রিমি কি ভাববে? আমি মনে মনে ভাবলাম, হয়তো আমার জীবনের এই গল্পটা এখানেই শেষ, হয়তো আমি আর কখনো সুখী হতে পারব না। কিন্তু আমার মনে হলো আমার রিমির জন্য হলেও আমাকে আবার স্বাভাবিক জীবনে ফিরতে হবে। আমি রিমির দিকে তাকালাম। সে তখন ঘুমিয়েছিল। তার নিষ্পাপ মুখটা দেখে আমার মনটা আরও খারাপ হয়ে গেল। আমি কি ওর ভবিষ্যতের সাথে এমন একটা নোংরা খেলা খেলতে পারি? আমার ভেতরের দ্বিধা আর ভয় দুটোই আমাকে ঘিরে ধরছিল। আমি জানতাম আমি একটা কঠিন পরিস্থিতির মধ্যে আছি, যেখান থেকে বের হওয়া সহজ হবে না। কিন্তু আমি জানতাম আমাকে লড়াই করতে হবে, আমার নিজের জন্য, আমার রিমির জন্য। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম আমি আর চুপ করে থাকব না, আমাকে এই সমস্যার সমাধান করতেই হবে। আমি প্রথমে নীলরকে খুঁজে বের করার সিদ্ধান্ত নিলাম। সে আমার সাথে যে প্রতারণা করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। কিন্তু কিভাবে? আমি তো তার কোনো ঠিকানা জানি না। আমি শুধু তার অফিসের পরিচয় জানতাম। কিন্তু সে তো বলেছিল যে সে রাজেশের নতুন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আমি কি তার অফিসে যাব? যদি সে সেখানে না থাকে, অথবা যদি সে আমার সাথে আরও খারাপ কিছু করে? আমার মনে হলো আমাকে আরও সাবধানে চলতে হবে। আমি সরাসরি নিলয়ের অফিসে গেলাম না। আমি প্রথমে রাজেশের অফিসের কিছু পুরনো ফাইল খুঁজে বের করার চেষ্টা করলাম, যেখানে নিলয়ের সম্পর্কে কোনো তথ্য থাকতে পারে। আমি রাজেশের টেবিলে তার ডায়েরি খুঁজে পেলাম, যেখানে তার মিটিংয়ের তারিখ আর কিছু অফিসের কর্মচারীর নাম লেখা ছিল। সেখানে নিলয়ের নাম ছিল, কিন্তু কোনো বিস্তারিত তথ্য ছিল না। আমি তখন রাজেশের সেক্রেটারির সাথে দেখা করার সিদ্ধান্ত নিলাম। সে হয়তো নিলয় সম্পর্কে কিছু জানে। আমি অফিসের লবিতে অপেক্ষা করছিলাম, আর আমার বুক ধরফর করছিল। আমি জানি এই কাজটা খুবই ঝুঁকিপূর্ণ, কিন্তু আমার আর কোনো উপায় নেই। রাজেশের সেক্রেটারি শিপ্রা দিদি একজন খুব ভালো মানুষ। আমি তার কাছে গেলাম। দিদি, আমি একটু নিলয়ের সম্পর্কে জানতে চাইছিলাম। সে কি এখন অফিসে আছে? আমি জিজ্ঞেস করলাম। শিপ্রা দিদি অবাক হয়ে আমার দিকে তাকাল। নিলয়? নিলয় কে? আমাদের অফিসে নিলয় নামে কেউ নেই তো। তার কথা শুনে আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। কি বলছো দিদি? সে তো রাজেশের আমার মনে হলো আমাকে রাজেশের সাথে কথা বলতে হবে, সব কিছু তাকে খুলে বলতে হবে। হয়তো সে আমাকে ক্ষমা করবে, হয়তো করবে না, কিন্তু আমি আর এই গোপন বোঝা নিয়ে বাঁচতে পারব না। পরের দিন সকালে রাজেশ অফিসে যাওয়ার আগে আমি তাকে ডেকে থামালাম। রাজেশ, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার গলা কাঁপছিল। রাজেশ আমার দিকে তাকিয়ে বিরক্ত হল। এখন আবার কি হয়েছে? আমার দেরি হচ্ছে, পরে কথা বলো।
না রাজেশ, এটা এখনই কথা বলতে হবে, এটা আমাদের জীবন নিয়ে। আমি বললাম। আমার চোখে জল চলে এসেছিল। আমার চোখের জল দেখে রাজেশ কিছুটা অবাক হল। সে আমার দিকে ঘুরে দাঁড়াল। কি হয়েছে, তুমি কাঁদছ কেন? আমি দীর্ঘশ্বাস ফেললাম। রাজেশ, আমি তোমার কাছে কিছু গোপন কথা বলতে চাই। আমি জানি তুমি আমাকে ক্ষমা করবে না, কিন্তু আমি আর এই বোঝা নিয়ে বাঁচতে পারছি না। আমি তাকে নিলয়ের কথা বললাম। সে কিভাবে আমাকে রাজেশের বিপদের কথা বলে মিথ্যা আশ্বাস দিয়েছিল, কিভাবে সে আমার কাছ থেকে টাকা নিয়েছিল, আর কিভাবে আমি তার ফাঁদে পড়েছিলাম। আমি তাকে আমার প্রতিটি ভুলের কথা বললাম, আমার বিশ্বাসঘাতকতার কথা বললাম, আমার একাকিত্বের কথা বললাম। আমার কথা বলতে বলতে আমার গলা শুকিয়ে যাচ্ছিল, আমার চোখ থেকে অবিরাম জল ঝরছিল। রাজেশ আমার কথা শুনে হতবাক হয়ে গেল। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে আমার দিকে তাকিয়েছিল। তার চোখে এক গভীর অবিশ্বাস আর রাগ ছিল। সে কোনো কথা বলতে পারছিল না। আমি তার পায়ে ধরে কাঁদতে শুরু করলাম। আমাকে ক্ষমা করে দাও রাজেশ, আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু আমি নিরুপায় ছিলাম। আমি তোমাকে আর রিমিকে বাঁচাতে চেয়েছিলাম। রাজেশ আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কি বলছো এসব? তুমি আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করতে পারো? তুমি আমার টাকা চুরি করেছ, আর তুমি অন্য একজন পুরুষের সাথে? সে আর বলতে পারল না। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল। আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না মিতু। তুমি আমার বিশ্বাসকে ভেঙে দিয়েছ। তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছ। রাজেশ চিৎকার করে উঠল। তার কণ্ঠে এত রাগ ছিল যে আমি ভয়ে কুঁকড়ে গেলাম। আমার মনে হল আমার জীবনটা এখানেই শেষ। আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আমার সংসারটা ভেঙে গেল। রিমি কি ভাববে? আমি কিভাবে তার মুখোমুখি হব? রাজেশ সেদিনের পর থেকে আমার সাথে কথা বলা বন্ধ করে দিল। সে অফিসে যেত, গভীর রাতে ফিরত, কিন্তু আমার দিকে একবারও তাকাত না। আমাদের দুজনের মাঝে একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গিয়েছিল। রিমি আমাদের এই নীরব যুদ্ধটা বুঝতে পারছিল। সে আমাদের দিকে তাকিয়ে থাকত, তার নিষ্পাপ চোখে এক গভীর জিজ্ঞাসা ছিল। আমি জানতাম আমি ভুল করেছি, কিন্তু আমি আমার ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করছিলাম। আমি পুলিশের সাথে আবার যোগাযোগ করলাম। এবার নিলয়ের আসল নাম, তার প্রতারণার পদ্ধতি এবং আমার সাথে তার সম্পর্কের কিছু তথ্য দিলাম। পুলিশ আমাকে আশ্বাস দিল যে তারা নিলয়কে খুঁজে বের করার চেষ্টা করবে। কিন্তু আমার মনে হচ্ছিল এই সমস্যার সমাধান শুধু আইন দিয়ে হবে না, আমাকে নিজেকেও বদলাতে হবে। আমাকে আমার ভেতরের শূন্যতা পূরণ করতে হবে। আমি আবার চাকরি খোঁজা শুরু করলাম। আমার পুরনো অভিজ্ঞতার ভিত্তিতে আমি একটা ছোট কোম্পানিতে কাজ পেলাম। প্রথম দিকে কাজটা খুব কঠিন ছিল, কিন্তু আমি নিজেকে ব্যস্ত রাখতে পারছিলাম। কাজ করতে গিয়ে আমার মনটা কিছুটা হলেও শান্ত হচ্ছিল। আমি রিমির সাথে আরও বেশি সময় কাটাতে শুরু করলাম। আমি তাকে আমার জীবনের সব কথা বলতে পারছিলাম না, কিন্তু আমি তাকে ভালোবাসা আর মনোযোগ দেওয়ার চেষ্টা করতাম। সে আমার এই পরিবর্তনটা বুঝতে পারছিল। সেও আমার কাছে আরও বেশি করে আসত। রাজেশের সাথে আমার সম্পর্কটা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করল। সে আমার দিকে তাকিয়ে হাসত না, কথা বলত না, কিন্তু সে আমাকে তার কাজগুলো বলতে শুরু করেছিল। আমি তার কথা মনোযোগ দিয়ে শুনতাম আর তাকে সাহায্য করার চেষ্টা করতাম। সে আমার এই পরিবর্তনটা লক্ষ্য করছিল। একদিন রাজেশ আমাকে তার অফিসে ডেকে পাঠালো। আমি ভয় পাচ্ছিলাম। সে কি আমাকে কিছু বলতে চাইছে? সে কি আমাকে ছেড়ে চলে যেতে চাইছে? আমি অফিসে গেলাম। রাজেশ তার কেবিনে বসেছিল। সে আমার দিকে তাকাল। তার চোখে সেই চেনা বিরক্তিটা ছিল না, তার বদলে এক ধরনের কষ্ট ছিল। মিতু, আমি জানি আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু আমি তোমাকে ক্ষমা করতে পারছি না, রাজেশ বলল। আমার চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল। আমি জানি রাজেশ, আমি তোমার কাছে ক্ষমা চাই না। আমি শুধু চাই তুমি আমাকে আবার বিশ্বাস করো। রাজেশ দীর্ঘশ্বাস ফেলল। আমি জানি না মিতু, আমি জানি না আমি তোমাকে আবার বিশ্বাস করতে পারব কিনা, কিন্তু আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। তুমি আমার সাথে আবার নতুন করে শুরু করতে পারবে? তার কথা শুনে আমার মনে এক নতুন আশা জাগল। হ্যাঁ রাজেশ, আমি পারব। আমি সব কিছু করতে রাজি আছি। আমি তোমাকে আবার সুখী দেখতে চাই, আমি রিমিকে আবার সুখী দেখতে চাই।
সেদিন থেকে আমার জীবনটা আবার নতুন করে শুরু হলো। রাজেশ আর আমি নিজেদের মধ্যেকার দূরত্ব কমানোর চেষ্টা করতাম। আমরা একে অপরের কথা শুনতাম, একে অপরের প্রতি মনোযোগ দিতাম। আমাদের সম্পর্কটা আগের মতো হয়নি, কিন্তু আমরা একটা নতুন পথে হাঁটতে শুরু করেছিলাম। নিলয়কে পুলিশ খুঁজে বের করেছিল। সে আসলে একজন ছোটখাটো প্রতারক ছিল, যে বিভিন্ন বড় কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য চুরি করে তাদের ব্ল্যাকমেইল করত। সে আমার সাথেও একই রকমভাবে প্রতারণা করেছিল। পুলিশ তাকে গ্রেফতার করেছিল এবং তাকে শাস্তি দেওয়া হয়েছিল। আমার জীবনের এই গোপন অধ্যায়টা আমার জন্য এক বড় শিক্ষা ছিল। আমি শিখেছিলাম যে জীবনের প্রতিটি ধাপে আমাকে নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে। আমি শিখেছিলাম যে সমাজের চোখে হয়তো আমি ভুল ছিলাম, কিন্তু আমার নিজের কাছে আমি সৎ থাকার চেষ্টা করেছি। আমি শিখেছিলাম যে ভালোবাসা আর মনোযোগের অভাব মানুষকে কতটা দুর্বল করে দেয়। আজ আমি এক নতুন মিতু। আমি জানি আমার জীবনে অনেক ভুল হয়েছে, কিন্তু আমি সেই ভুলগুলো থেকে শিখেছি। আমি আমার স্বামীকে আবার বিশ্বাস করি, আর সেও আমাকে আবার বিশ্বাস করতে শুরু করেছে। আমরা রিমিকে নিয়ে একটা সুখী পরিবার। আমার জীবনের এই গোপন গল্পটা হয়তো অনেকের কাছেই অদ্ভুত মনে হবে। হয়তো অনেকেই আমাকে বিচার করবে, কাঠগড়ায় দাঁড় করাবে। কিন্তু আমি জানি আমার ভেতরের এই গল্পটা আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। আমার মনে হয় জীবনের প্রতিটি ধাপে আমরা কিছু শিখি, কিছু ভুল করি, আর সেই ভুলগুলোই আমাদের আরও শক্তিশালী করে তোলে। যদি এমন আরও সব রোমাঞ্চকর, আবেগঘন আর মন ছুঁয়ে যাওয়া গল্প শুনতে চান, তবে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশন আমাদের নতুন গল্প খুঁজে বের করতে, সেগুলোকে আপনাদের সামনে সুন্দর করে তুলে ধরতে উৎসাহিত করে। আমার গল্পে মাঝে মাঝেই আমি এমন সব গোপন কথা বলবো, যা হয়তো আপনার মনে আমার সম্পর্কে নতুন কৌতূহল জাগাবে। আর যদি আপনি সরাসরি আমার সাথে কথা বলতে চান, আমার অনুভূতিগুলো আরও কাছ থেকে জানতে চান, তবে গল্পটা পুরোটা শুনুন। গল্পের কোনো একটা অংশে আমি আমার প্রিয় পাঠকদের জন্য আমার ইমো নম্বরটা দেব। সো আমার সাথে কথা বলতে চাইলে পুরো গল্পটা মনোযোগ দিয়ে শুনুন, দেখবেন হতাশ হবেন না। এই যে নীরব শূন্যতা, এটা আমার ভেতরে একটা জেকে বসেছিল। একসময় আমিও চাকরি করতাম, কিন্তু রিমি হওয়ার পর ছেড়ে দিতে হলো। এরপর থেকে সারাদিন বাড়িতে রিমি আর গৃহস্থালির কাজ নিয়ে আমি ব্যস্ত থাকতাম। কিন্তু সন্ধ্যার পর রিমি ঘুমিয়ে গেলে আমার ভেতরের এই শূন্যতাটা আরও বেশি করে জানান দিত। আমি হয়তো টিভি দেখতাম, বই পড়তাম, কিন্তু মনটা পড়ে থাকত এক অজানা অতৃপ্তিতে। আমার মনে হতো আমার জীবনটা যেন একটা ছকে বাঁধা, যেখানে আমি কেবল একজন চরিত্র, যার নিজস্ব কোনো গল্প নেই। আমার প্রিয় শ্রোতাদের জন্য, যারা আমার এই গোপন কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন, তাদের জন্য আমি এবার আমার ইমো নম্বরটা দিচ্ছি। আপনারা চাইলে এই নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ইমো নম্বর হল 998766XX। আরও কিছু গোপন কথা জানার জন্য আমাকে এই নম্বরে মেসেজ করতে পারেন, তবে অবশ্যই গল্পের শেষে। সেদিন দুপুরে আমি রাজেশের অফিসের দিকে যাচ্ছিলাম একটা দরকারি ফাইল দিতে। রাজেশ সাধারণত অফিস থেকে কোনো ফাইল বাড়িতে আনত না, কিন্তু সেদিন সকালেই সে ভুলে একটা জরুরি ফাইল বাড়িতে ফেলে এসেছিল। রিমির স্কুল ছুটি হওয়ার আগে আমাকে ফিরতে হবে, তাই তাড়াহুড়ো করেই যাচ্ছিলাম। অফিসের লবিতে ঢোকার সময় হঠাৎই একজন লম্বা শ্যামলা চেহারার ছেলে আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। আমি সাধারণত পরিচিত ছাড়া তার দিকে তাকিয়ে হাসি না, কিন্তু ওর হাসিটা এমন আন্তরিক ছিল যে আমিও হালকা করে হেসে ফেললাম। ছেলেটার চোখে কেমন একটা চঞ্চলতা ছিল, যা আমি লক্ষ্য করলাম। আমি রাজেশের ফ্লোরে গিয়ে দেখি রাজেশ তার কেবিনে নেই। তার সেক্রেটারির কাছে জানতে পারলাম সে একটা মিটিংয়ে আছে, ফিরতে আরও কিছুক্ষণ লাগবে। আমি ফাইলটা টেবিলে রেখে বের হতে যাব, এমন সময় সেই ছেলেটা এসে দাঁড়ালো আমার পাশে। এক্সকিউজ মি, আপনি মিতু ভাবি না? ছেলেটা খুব নরম গলায় জিজ্ঞাসা করল। আমি একটু অবাক হলাম। হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি নিলয়, রাজেশ স্যারের নতুন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। গত মাসেই জয়েন করেছি। স্যার আপনার কথা অনেক বলেছেন। নিলয়ের কথা শুনে আমার কপালে ভাঁজ পড়ল। রাজেশ আমার কথা ওর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে বলেছে? রাজেশ তো তেমন কথা বলার লোক নয়, কিন্তু নিলয়ের চোখে মুখে এমন কোনো অসততা দেখছিলাম না, বরং তার চোখে একটা সপ্রতিভ উজ্জ্বলতা ছিল।
ওহ আচ্ছা, আমি জানতাম না রাজেশ নতুন কাউকে অ্যাপয়েন্ট করেছে। স্যার তো খুবই ব্যস্ত মানুষ, তাই হয়তো বলার সময় পাননি, কিন্তু আপনার ছবি দেখেছি স্যারের ডেস্কে, আর স্যার মাঝে মাঝে আপনার ফোন আসলে যেভাবে কথা বলতেন সে থেকেই আমি আন্দাজ করেছিলাম। নিলয় বলল, তার কথা বলার ধরনটা বেশ সহজ আর সাবলীল ছিল। সে দ্রুত পরিস্থিতি নিজের আয়ত্তে নিতে পারত, এটা সেদিনই বুঝেছিলাম। আমি হালকা হাসলাম। আমি আসলে একটা ফাইল দিতে এসেছিলাম। রাজেশ তো এখন মিটিংয়ে, তাই চলে যাব ভাবছি। আরে না না, স্যার এখনই চলে আসবেন, আপনি একটু বসুন না, চা খাবেন? নিলয় বেশ আগ্রহ নিয়ে বলল। তার চোখ আমার দিকে তাকানো ছিল, যেন তার সম্মতিটা তার জন্য খুব জরুরি। তার এই আগ্রহটা আমার ভালো লাগল। অনেকদিন পর কেউ আমার প্রতি এমন মনোযোগ দেখাচ্ছিল। আমি ভাবলাম রিমিকে স্কুল থেকে আনতে এখনও অনেক সময় আছে, একটু ভাবি এসেছেন, একটু আপ্যায়ন তো করতেই হবে। নিলয় খুব স্বাভাবিকভাবে বলল। রাজেশ শুধু ঘাড় নাড়ল। তার চোখে সেই চেনা বিরক্তিটা ফিরে এলো, যা আমি তার মুখে হাসি দেখতে না পেলে প্রায়ই দেখতাম। সে যেন চাইল আমি দ্রুত চলে যাই। আমারও আর থাকতে ইচ্ছে করল না। আমি উঠে দাঁড়ালাম। তাহলে আমি চলি রাজেশ, আমি বললাম। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও, রাজেশ বলল। আর নিলয় আমার দিকে তাকিয়ে হেসে হাত নাড়ল। আমি হাসি মুখে বেরিয়ে এলাম। সেদিন বাড়িতে ফিরে আমার মনটা কেমন যেন চঞ্চল ছিল। নিলয়ের সাথে কথোপকথনটা বারবার মনে পড়ছিল। তার সপ্রতিভ হাসি, তার চঞ্চল চোখ, তার আন্তরিক কথা, সব মিলিয়ে আমার ভেতরে একটা অন্যরকম অনুভূতি তৈরি করছিল। এই অনুভূতিটা নতুন কিছু নয়, কিন্তু অনেক দিন পর কারো মনোযোগ পেয়ে আমার মনে একটা চাপা আনন্দ খেলা করছিল। এরপর বেশ কিছুদিন কেটে গেল। নিলয়ের সাথে আমার আর দেখা হয়নি। তবে সেদিনকার ঘটনাটা আমার মনে গেঁথেছিল। রাজেশের সাথে আমার সম্পর্কটা আরও বেশি করে বিবর্ণ লাগতে শুরু করল। রাজেশ আগের মতোই ব্যস্ত, আমি আগের মতোই একা। মাঝে মাঝে মনে হতো আমার জীবনটা কি এভাবেই কেটে যাবে, কোনো পরিবর্তন আসবে না, কোনো নতুন রং লাগবে না এই একঘেয়ে জীবনে। একদিন বিকেলে আমার ফোন বেজে উঠল। স্ক্রিনে একটা আননোন নম্বর দেখে আমি প্রথমে ধরিনি, কিন্তু পরপর দুবার ফোন আসায় কৌতূহলবশত ধরে ফেললাম। হ্যালো, কে বলছেন? ভাবি, আমি নিলয়। অপর প্রান্ত থেকে সেই চেনা কণ্ঠস্বর ভেসে এলো। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। নিলয়, তুমি আমার নাম্বার পেলে কোথা থেকে? আমি কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। আপনার নাম্বার পাওয়া কি খুব কঠিন কাজ ভাবি? আমি রাজেশের ফোন থেকে পেয়েছি। তার কণ্ঠে একটা আত্মবিশ্বাসের সুর ছিল, যা আমার ভালো লাগল। ওহ, এর বেশি কিছু বলতে পারলাম না। আমার মনে একটা মিশ্র অনুভূতি কাজ করছিল। একদিকে কিছুটা অস্বস্তি, অন্যদিকে এক ধরনের আনন্দ। আপনি কেমন আছেন ভাবি? সেদিন আপনার সাথে কথা বলে খুব ভালো লেগেছিল। ভাবছিলাম আপনি হয়তো ভুলে গেছেন। না, ভুলব কেন, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমি বললাম। এরপর আমাদের মধ্যে টুকটাক কথা শুরু হলো। নিলয় আমাকে অফিসের কিছু মজার ঘটনা বলল। তার কাজের চাপ নিয়ে হালকা অভিযোগ করল। আমি মনোযোগ দিয়ে শুনছিলাম। তার কথাগুলো আমার একঘেয়েমি দূর করতে সাহায্য করছিল। কথা বলতে বলতে কখন যে আধ ঘন্টা পেরিয়ে গেল আমি টেরই পেলাম না। ফোন রাখার পর আমার মনে একটা অদ্ভুত শান্তি অনুভব করলাম। এমনভাবে কারো সাথে কথা বলতে আমার কতদিন ভালো লাগেনি। নিলয় আমার মনের সেই ফাঁকা জায়গাটা যেন পূরণ করে দিচ্ছিল। কিন্তু একই সাথে আমার ভেতরে একটা অপরাধবোধও কাজ করছিল। আমি তো বিবাহিতা, এভাবে অন্য একজন পুরুষের সাথে কথা বলাটা কি ঠিক হচ্ছে? আমি নিজেকে বোঝাতে চেষ্টা করলাম। আরে বাবা, এতে আর কি আছে? সে তো শুধু একজন সহকর্মী, বন্ধু হিসেবে কথা বলছে, এর বেশি তো কিছু নয়। কিন্তু আমার মন মানছিল না। আমার ভেতরে এক ধরনের উত্তেজনা কাজ করছিল, যা আমার জন্য নতুন ছিল। এভাবেই আমাদের ফোন কলগুলো আরও নিয়মিত হতে থাকল। দিনে হয়তো একবার দুবার, কখনো কাজের অজুহাতে, কখনো এমনিতেই। নিলয় খুব সাবধানে কথা বলত, কখনো এমন কিছু বলত না যা আমাকে অস্বস্তিতে ফেলে। বরং সে আমার প্রতি মনোযোগ দিত, আমার ছোট ছোট কথাগুলো মনে রাখত। সে আমার পছন্দের খাবার, আমার প্রিয় রং, আমার ভালো লাগা মন্দ লাগা সব কিছু জানার চেষ্টা করত। আর আমি যেন ওর এই মনোযোগে নিজেকে ভাসিয়ে দিচ্ছিলাম। রাজেশের কাছ থেকে আমি যে মনোযোগ পেতাম না, নিলয় যেন সেই অভাবটা পূরণ করে দিচ্ছিল। একদিন ফোন করে নিলয় বলল, ভাবি, আপনার সাথে একটা জরুরি কথা ছিল।
অফিসে কি আপনার আসা হবে আজ? আমি একটা অবাক হলাম। জরুরি কথা, ফোনের কথা বললে হয় না? না ভাবি, এটা ফোনে বলার মতো নয়। রাজেশের একটা ব্যাপার নিয়ে। তার গলার স্বরে কেমন একটা চাপা উদ্বেগ ছিল। রাজেশের কথা শুনে আমার বুকটা ধক করে উঠল। কি ব্যাপার, কোনো সমস্যা হয়েছে নাকি? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। রিমির স্কুল ছুটি হওয়ার আগেই চলে আসব। অফিসে গেলাম। নিলয় লবিতেই আমার জন্য অপেক্ষা করছিল। আমাকে দেখেই একটা হাসল, কিন্তু তার চোখে সেই চঞ্চলতাটা আজ ছিল না, বরং কেমন যেন একটা চিন্তার ছাপ ছিল। চলুন ভাবি, আমার কেবিনে যাই, এখানে দাঁড়িয়ে কথা বলা যাবে না, নিলয় বলল। আমরা ওর কেবিনে ঢুকলাম। সে দরজাটা ভেজিয়ে দিল। আমার মনে একটা চাপা ভয় কাজ করছিল। কি এমন কথা যা এত গোপন করে বলতে হবে? রাজেশ কি কোনো ঝামেলায় পড়েছে? কি হয়েছে নিলয়, রাজেশের কিছু হয়েছে নাকি? আমি উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞাসা করলাম। নীলর একটা দীর্ঘশ্বাস ফেলল। ভাবি, আপনি হয়তো জানেন না, রাজেশ স্যার আসলে একটা বড় বিপদে পড়তে যাচ্ছেন। আমার সারা শরীর শিউরে উঠল। বিপদ? কিসের বিপদ, স্পষ্ট করে বলো। আসলে রাজেশ স্যার কিছুদিন ধরে কোম্পানির কিছু টাকা, মানে একটা বড় প্রজেক্টে কিছু অনিয়ম করেছেন। আমি কিছু ফাইল দেখেছি যেখানে টাকার অডিট রিপোর্টে গরমিল আছে। নিলয়ের চোখে মুখে স্পষ্ট উদ্বেগ। আমি হতবাক হয়ে গেলাম। রাজেশ এমন কাজ করতে পারে, এটা আমার কল্পনারও অতীত ছিল। সে তো খুব সৎ আর নীতিবান মানুষ। তুমি কি বলছো এসব? রাজেশ এমন কাজ করতে পারে না? ভাবি, আমি নিজে দেখেছি, আর কিছু ডকুমেন্টও আমার কাছে আছে। ব্যাপারটা যদি কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কানে যায়, তাহলে শুধু চাকরি নয়, তার সম্মানও থাকবে না, এমনকি জেলেও হতে পারে। নিলয় খুব নিচু স্বরে কথাগুলো বলছিল, যেন দেয়ালেরও কান আছে। আমার মাথা ঘুরতে শুরু করল। রাজেশ আমার স্বামী, আমার মেয়ের বাবা। সে যদি এমন একটা বিপদে পড়ে, তাহলে আমাদের কি হবে? কিন্তু তুমি এসব জানলে কিভাবে, আর আমাকে কেন বলছো? আমি স্যারের একজন বিশ্বাস্ত কর্মী ভাবি। আমি চাই না স্যারের কোনো ক্ষতি হোক। আমি চাই আপনি ব্যাপারটা জানেন, কারণ এই ব্যাপারে একমাত্র আপনিই হয়তো স্যারকে সাহায্য করতে পারবেন। নিলয় আমার দিকে তাকিয়েছিল, তার চোখে কেমন যেন একটা গভীর আবেদন ছিল। আমি বুঝতে পারছিলাম না কি করব। আমার পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছিল। আমি কি করতে পারি? আপনাকে এখনই কিছু করতে হবে না ভাবি। তবে আপনাকে একটা কথা বলতে এসেছি ভাবি। আমি এই ব্যাপারটা জানি, আর আমি যতদিন স্যারের পাশে আছি ততদিন কোনো ফাইল বাইরে যাবে না। নিলয় বলল। তার কথায় এক ধরনের আশ্বাস ছিল, কিন্তু সেই আশ্বাসের আড়ালে একটা সূক্ষ্ম ইঙ্গিতও ছিল, যা আমার মনকে আরও বেশি করে উদ্বিগ্ন করে তুলছিল। আমি কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। আমার মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছিল। রাজেশ সত্যিই এমন কাজ করেছে? আর নিলয় কেন আমাকে সাহায্য করতে চাইছে? তার উদ্দেশ্য কি? নিলয়, তোমার এই উপকার আমি কিভাবে শোধ করব? আমি জিজ্ঞাসা করলাম। আমার গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে আসছিল। নিলয় আমার দিকে তাকালো। তার চোখে সেই চঞ্চলতা আবার ফিরে এসেছিল, কিন্তু এবার তাতে মিশেছিল এক ধরনের গভীরতা। আপনার কোনো উপকার শোধ করতে হবে না ভাবি। আমি শুধু চাই আপনি ভালো থাকুন, আর রাজেশ স্যারও যেন কোনো বিপদে না পড়েন। তার কথাগুলো আমার কাছে রহস্যময় লাগছিল। সে যেন আমার জন্য অনেক কিছু করতে চাইছে, কিন্তু তার পেছনের কারণটা স্পষ্ট নয়। আমি উঠে দাঁড়ালাম। আমার আর সেখানে এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছিল না। ঠিক আছে নিলয়, আমি তাহলে চলি। তোমার এই সাহায্যের কথা আমি ভুলব না। আমি প্রায় ছুটতে ছুটতে অফিস থেকে বেরিয়ে এলাম। সারা পথ আমার মাথা ঝিমঝিম করছিল। রাজেশ কি সত্যি এমন একটা ভুল করেছে? এই চিন্তাটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সেদিন রাতে রাজেশের সাথে আমি কথা বলার চেষ্টা করলাম, কিন্তু সে আমাকে পাত্তা দিল না। তার কাজের কথা ছাড়া আর কোনো দিকেই তার মনোযোগ ছিল না। আমার ভেতরের ভয়টা আরও বড় হতে থাকল। এর পরের দিনগুলো ছিল আমার জন্য এক অন্যরকম পরীক্ষার মতো। নিলয়ের ফোনগুলো আরও বেশি করে আসতে শুরু করল। সে আর শুধু অফিসের কথা বলত না, সে আমার মনের খবর নিত, আমার দিন কেমন কাটছে জানতে চাইত। ধীরে ধীরে সে আমার জীবনের গভীরে প্রবেশ করতে শুরু করল। আমি যেন ওর সাথে কথা না বলে থাকতে পারতাম না। ওর কথায় একটা অদ্ভুত আরাম পেতাম, যা রাজেশের মধ্যে আমি অনেক দিন পাইনি। আমার ভেতরের একাকিত্ব আর ভয় দুটোই যেন নিলয়ের মনোযোগের কাছে হেরে যাচ্ছিল। সে রাজেশের দুর্বলতার কথা বলত, কিন্তু সেটা এমনভাবে বলত যেন সে আমার শুভাকাঙ্ক্ষী।
সে আমাকে বোঝাতো, ভাবি, আমি তো আপনাকে শুধু সাহায্য করতে চাই। রাজেশ স্যার হয়তো নিজের বিপদটা বুঝতে পারছেন না, কিন্তু আমি তো দেখছি। আমি যেন ওর এই কথার ফাঁদে পা দিচ্ছিলাম। আমার মনে হচ্ছিল এই মানুষটাই হয়তো একমাত্র আমার পাশে আছে। একদিন নিলয় আমাকে ফোন করে বলল, ভাবি, একটা ডকুমেন্ট নিয়ে কথা বলতে হবে। এটা স্যারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি একবার কফি শপে আসতে পারবেন? আমি অফিসের বাইরে কিছু ডকুমেন্ট দেখাবো, যেটা অফিসে দেখানো ঠিক হবে না। আমার মনে আবারও ভয় জাগল। রাজেশের ব্যাপারে এত লুকোচুরি কেন? কিন্তু নিলয়ের কথা ফেলে দিতে পারছিলাম না। তার কথায় যুক্তি ছিল। আচ্ছা, ঠিক আছে, কখন আসব? আমরা একটা কফি শপে দেখা করলাম। সেদিন নিলয় অফিসের পোশাকে ছিল না। সে একটা ক্যাজুয়াল শার্ট আর জিন্স পরে এসেছিল। তাকে দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছিল। তার চোখে মুখে একটা অন্যরকম উজ্জ্বলতা ছিল, যা আমি আগে দেখিনি। সে আমার দিকে তাকিয়ে হাসল। ভাবি, আপনাকে আজ খুব সুন্দর লাগছে, সে বলল। তার কথায় আমি সামান্য লজ্জা পেলাম। ধন্যবাদ, তোমার সাথে দেখা করতে আসব বলে একটু সেজেছিলাম। সে আমার দিকে তাকিয়ে আবার হাসল। তার হাসিটা আমার বুকের ভেতরে একটা অদ্ভুত স্পন্দন তৈরি করল। মনে হল এই মুহূর্তের জন্যই যেন আমি এতদিন অপেক্ষা করছিলাম। আমার ভেতরের এক ঘুমন্ত আকাঙ্ক্ষা হঠাৎ করেই জেগে উঠল। আমি ওর দিকে তাকালাম। আমাদের চোখাচোখি হল। ওর চোখের গভীর চাহনিতে আমি যেন এক অন্য জগতে হারিয়ে যাচ্ছিলাম, যেখানে যুক্তি বা সমাজ কোনোটাই পৌঁছাতে পারছিল না। আমার বুকের ভেতর কেমন একটা তোলপাড় শুরু হলো, যা আমি আগে কখনো অনুভব করিনি। ভাবি, আপনি চিন্তা করবেন না, আমি আছি তো। নিলয় খুব শান্ত গলায় বলল। তার কথায় একটা নির্ভর